হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব ওয়েডনেসডে ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি রিলিজ হয় 2022 সালে, যার আইএমডিবি রেটিং 8.1 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে 73% ফ্রেশ আর অডিয়েন্স স্কোর 85%। তাহলে বুঝতেই পেরেছো কতটা জনপ্রিয়তা পেয়েছে এই ওয়েব সিরিজটি। এখন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এক্সপ্লেইন। ক্লাসিক এক্সপ্লেনেশন প্রেজেন্টিং ওয়েডনেসডে। এই কাহিনীতে এমন এক দুনিয়া দেখানো হয়েছে যেখানে মানুষ আর দৈত্য, যেমন ভ্যাম্পায়ার্স, ওয়্যারহুলস, ভূত আর এরকমই অন্যান্য জীব একসাথে বসবাস করে। বলার জন্য তো তারা একসাথেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ এই দৈত্যদের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে। আর এই কারণেই এই দৈত্যদেরকে আউটকাস্ট বলা হয়। এই কাহিনীতে দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, আউটকাস্ট এবং নর্মি। আউটকাস্ট হলো সেই সমস্ত মানুষদের নাম যাদের মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে, যেমন সুপার ন্যাচারাল পাওয়ার। আর নর্মি হলো আমাদের মতন সাধারণ মানুষ যাদের মধ্যে অলৌকিক বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই। তো কাহিনীটি শুরু হয় ন্যান্সি রিগ্যান হাই স্কুল থেকে, যেখানে এই কাহিনীর মেন ক্যারেক্টার ওয়েডনেসডে অ্যাডামসকে দেখতে পাই। সে তার ভারী পায়ের আওয়াজের সাথে সাথে স্কুলে প্রবেশ করে। তার এই অদ্ভুত সাজ এবং চালচলন দেখে স্কুলের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এখানে আমি তোমাদের আগে থেকেই বলে রাখি, ওয়েডনেসডে এক পাথরের হৃদয় এবং একটি আবেগহীন মেয়ে। সে খুবই চালাক, বুদ্ধিমতী এবং শিক্ষিত একজন মেয়ে। সে হাঁটতে হাঁটতে একটা লকারের সামনে চলে আসে। ওয়েডনেসডে যখন সেই লকারটি খোলে তখন সে দেখতে পায় তার ভাই পাক্সলিকে কেউ বেঁধে রেখেছে। ওয়েডনেসডে তার ভাইকে জিজ্ঞাসা করে, আমাকে শুধু তাদের নাম বলো যারা তোমার সাথে এই রকম করেছে। তখনই ওয়েড তার ভাইয়ের বাঁধন খোলার সময় একটা ভিশন দেখতে পায়। যারা যারা তার ভাইকে মেরে এই লকারে বেঁধে রেখেছিল তাদের সবাইকে সে দেখতে পায় এবং তাদের সবাইকে সে আগে থেকেই জানতো। এরপরে ওয়েড তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের কাছে চলে আসে, কিন্তু ওইসব সুইমিং পুলের ছেলেপেলেরা তাকে দেখে একটুকুও ভয় পায় না। উল্টে তারা সবাই ওয়েডকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু তারা এইটা জানতো না যে ওয়েড তাদের সাথে ভয়ানক কিছু করতে চলেছে। ওয়েড 2 প্লাস্টিক ব্যাগ ভর্তি পিরানা মাছ সেই সুইমিং পুলে ছেড়ে দেয়। বন্ধুরা, তোমাদের পিরানা মাছের সম্পর্কে একটু এক্সপ্লেন করে দিই। আমাদের পৃথিবীতে টোটাল 30 থেকে 60টি প্রজাতির পিরানা মাছ আছে। তার ভেতর লাল পেটযুক্ত পিরানা মাছ সব থেকে বেশি ডেঞ্জারাস। এদের বিশেষত্ব হলো এরা যখন ক্ষুধার্ত থাকে তখন এদের দলের ভেতর যদি কোনো প্রাণী ভুল করে পড়ে যায়, তা সে যত বড়ই হোক না কেন, তারা নিজেকে রক্ষা করতে পারে না। আর এইটাই সেই লাল পেটযুক্ত পিরানা মাছ ছিল। সেই ছেলেগুলোর মধ্যে যেই ছেলেটা সব থেকে বেশি খারাপ তাকে পিরানা মাছ কামড়ে দেয় একদম মেন পয়েন্টে। আর এই দৃশ্য দেখে ওয়েড খুবই মজা পায়। এরপর আমরা দেখতে পাই এই কাজের জন্য ওয়েডকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তার মা আর তার বাবা ওয়েডকে নেভারমোর একাডেমিতে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে। নেভারমোর একাডেমি সেই স্কুল যেখানে আউটকাস্ট মানুষদের পড়ানো হয়, যাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। ওই সমস্ত মানুষদেরকেই পড়ানো হয় নেভারমোর একাডেমিতে। ওয়েডের মায়ের নাম মর্টিসিয়া অ্যাডামস এবং তার বাবার নাম গোমেজ অ্যাডামস। তার ভাইয়ের নাম পাগসলি অ্যাডামস এবং তাদের ড্রাইভারের নাম লর্জ। তারা সবাই ওয়েডকে নেভারমোর একাডেমি স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে। ওয়েড সেই স্কুলে কিছুতেই যেতে চাচ্ছিল না, উল্টে তার মা আর তার বাবার উপর রেগেছিল ওয়েড। আর এইদিকে আমরা দেখতে পাই একজন অচেনা লোক জঙ্গলে ঘুরতে আসে। সেই গাড়ির ড্রাইভার লোকটিকে সাবধান করে, যেই রাস্তা দিয়ে তুমি যেতে চাচ্ছ সেই রাস্তা পরিষ্কার তো আছে, কিন্তু সেটা একদম নেভারমোর একাডেমির কাছ দিয়ে যায়। তখন সেই লোকটি বলে, আমার ওইসব আউটকাস্টওয়ালা মানুষদের সাথে কোনো প্রবলেম নেই, কারণ গ্রীষ্মকালীন শিবিরে আমার বন্ধু একজন ওয়্যারউলফস ছিল। এইটা বলে সেই লোকটি ওইখান থেকে চলে যায় জঙ্গলের দিকে এবং সেই ড্রাইভার তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। এরপর সেই লোকটি যখন জঙ্গলে বসে কফি পান করে তখনই একটা ভয়ঙ্কর হিংস্র জন্তু সেই লোকটির উপরে অ্যাটাক করে দেয়। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই অ্যাডামস ফ্যামিলি ওয়েডকে নিয়ে নেভারমোর একাডেমিতে পৌঁছে গেছে। এই স্কুলের প্রিন্সিপাল যিনি লারিসা ভিমস, তিনি ওয়েডের ডকুমেন্টস পড়ে এবং সেইখান থেকে আমরা জানতে পারি ওয়েডকে স্কুল থেকে বের করে দিয়েছে এইটা প্রথমবার না। গত 5 বছরে ওয়েডকে 8টা স্কুল থেকে ফায়ার করা হয়েছে। তখন ওয়েড বলে, আজ অবধি এরকম কোনো স্কুল তৈরি হয়নি যে আমাকে আটকাতে পারে। এবং এখানেই আমরা জানতে পারি প্রিন্সিপাল ভিমস এবং ওয়েডের মা মর্টিসিয়া, তারা দুইজন এই স্কুলে একসময় রুমমেট ছিল। প্রিন্সিপাল ভিমস তাদেরকে জানায় যে নেভারমোর একাডেমিতে মিড টার্মে কোনো স্টুডেন্টকে নেয় না, কিন্তু ওয়েডনেসডের পারফেক্ট নম্বর এবং স্কুলের সাথে আপনাদের পুরনো সম্পর্কের কথা দেখে আমি বোর্ডের সাথে কথা বলেছি আর তারা রাজিও হয়ে গেছে। এরপর ওয়েডের মা প্রিন্সিপাল ভিমসকে বলে থেরাপি সেশনের ব্যাপারে, কারণ এইটা কোর্টের অর্ডার। তখন প্রিন্সিপাল ভিমস বলে, জেরিকো শহরের একজন থেরাপিস্ট আমাদের স্কুলের সাথে জড়িত আছে, আমরা তার সাথে সপ্তাহে 2 বার দেখা করতে পারবো। প্রিন্সিপাল ভিমস ওয়েডকে বলে, তোমার থাকার জন্য আমি তোমাকে তোমার মায়ের পুরনো ঘর নিযুক্ত করেছি, আফেলিয়া হল। এরপরে প্রিন্সিপাল ভিমস ওয়েডকে তার রুমে নিয়ে আসে এবং এখানেই আমরা দেখতে পাই ওয়েডের রুমমেট এনিড সিনক্লেয়ার। তারা দুজন আজ থেকে একসাথেই থাকবে।
যেরকমভাবে প্রিন্সিপাল বিমস এবং ওয়েডের মা মর্টিসিয়া থাকতো। অ্যানিড ওয়েডকে দেখে খুবই খুশি হয় এবং তাকে হাগ করার চেষ্টা করে, কিন্তু ওয়েড তাকে মানা করে দেয়। সে বলে আমার রং থেকে অ্যালার্জি হয়। এরপর প্রিন্সিপাল বিমস অ্যানিডকে বলে ওয়েডকে রেজিস্টার অফিসে নিয়ে যাও, সেইখান থেকে তাকে ড্রেস দিয়ে দিও এবং তার শিডিউলও করে দিও, আর সাথে স্কুলের একটা ট্যুর করে দিও। এরপরে ওয়েড তার মা বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অ্যানিড ওয়েডকে স্কুলের ট্যুর করায়। সেই ওয়েডকে স্কুলের ব্যাপারে সবকিছু জানায়। এরপর তাকে তাদের কডে নিয়ে আসে। এইখানে অ্যানিড ওয়েডকে বলে আউটকাস্টের অনেক ছেলে মেয়েরা এইখানে আছে, কিন্তু মেন 4টে গ্রুপ আছে এইখানে, ফাংস, ফার্স, স্কেলস এবং স্টোনার্স। ফাংস মানে হলো ভ্যাম্পায়ার্স, আর ফার্স মানে ওয়্যারহুলফস। এনিট বলে আমিও একজন ওয়্যারহুলফস। আর স্কেলস মানে হলো সাইরেন্স, মানে যে কোনো আওয়াজকে সাইরেন্স করার ক্ষমতা রাখে, তাদেরকে স্কেলস বলা হয়। এরপরে অ্যানিড বিয়াঙ্কা বার্কলে নামে এক মেয়ের দিকে ইশারা করে বলে এই মেয়েটি নেভারমোর স্কুলের একমাত্র রয়্যালটি এবং সে একজন স্কেলস। অ্যানিড ওয়েডকে আরও জানায় ইনি আমাদের সিরিয়াস আর্টিস্ট জেভিয়ার থর্প। বিয়াঙ্কা আর জেভিয়ার একসময় দুজনকে খুবই ভালোবাসতো, কিন্তু এই সেমিস্টারের শুরুতে তাদের দুইজনের ব্রেকআপ হয়ে যায়, কিন্তু কারণ কেউ জানে না। এইখানে অনেকগুলো আউটকাস্ট ছেলে মেয়েদের নাম আছে, তাদের নাম আমরা ভিডিওর সাথে ধীরে ধীরে জানতে থাকবো। এরপর আমরা দেখতে পাই ওয়েডের বাবা মা এখন নেভারমোর একাডেমি থেকে চলে যাচ্ছে এবং যাওয়ার আগে শেষবারের মতন দেখা করতে চাই ওয়েডের সাথে। তখন ওয়েডের মা ওয়েডকে বলে যদি এইখান থেকে পালানোর কোনো প্ল্যান থাকে তোমার, তাহলে সেইটা ভুলে যাও। আমি সব ফ্যামিলি মেম্বারদের বলে দিয়েছি যদি তোমার ছায়াও দেখতে পাই তাহলে তারা যেন আমাদের খবর দিয়ে দেয়, তুমি এইখান থেকে পালাতে পারবে না। এই কথা শুনে ওয়েড তার মাকে বলে পুনরায় আবার আমার উপর তোমার আন্দাজা ভুল, আমি এই জেলখানা থেকে শীঘ্রই পালিয়ে যাব এবং আমাদের আর দ্বিতীয়বার কোনোদিন দেখা হবে না। তখন তার মা তাকে বলে তুমি খুব বুদ্ধিমতী ওয়েডনেসডে, কিন্তু তুমি নিজেই নিজের অনেক বড় শত্রু। এরপর ওয়েডের মা লর্জকে ক্রিস্টাল বল দিতে বলে, যেটার সাহায্যে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তখন তার মা তাকে বলে আমরা প্রথম 1 সপ্তাহ তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ এখানকার রুলস, আমরা সামনের সপ্তাহে তোমার সাথে কথা বলবো। এরপর তারা সেইখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ওয়েডের বাবা একটা হাত ছেড়ে যায় যাতে ওয়েডের উপর তার বাবা মা নজর রাখতে পারে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেই লোকটার ঘটনা যিনি জঙ্গলে কফি পান করছিল এবং একটা জন্তু এসে অ্যাটাক করেছিল। সেখানে শরিফ চলে আসে এবং তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়, যার নাম ডোনোভান গ্যালপিন। তারা এসে দেখতে পায় সেই লোকটার হাত পা মাথা বডি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। শরিফের জুনিয়র অফিসার যার নাম রিচি স্যান্টিগো, তিনি বলেন যদি সাংবাদিক আসে তাহলে কি করব, এই বর্ষার দিনে তারা মাছির মতন ভোবো শুরু করে দেবে। তখন শরিফ বলে এটাই বলে দিও যে এটা ভাল্লুক করেছে। তখন জুনিয়র অফিসার শরিফকে বলে কিন্তু আপনি তো এটা মানেন না যে এটা ভাল্লুক করেছে। তখন শরিফ বলে হ্যাঁ আমি এটা মানি না যে ভাল্লুক করেছে, কিন্তু এই কাজটা কোনো মানুষেরও নয়, আর আমি এটাও জানি যে এই খুনটা নেভারমোরের সাথে জড়িয়ে আছে, কিন্তু যতক্ষণ না এই কথাটা আমরা প্রমাণিত করতে পারছি আমরা ভাল্লুকই বলবো। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা, যেখানে ওয়েড তার রুমের অর্ধেক রং বেরঙের পেপার ছিঁড়ে ফেলে এবং এইটা দেখে অ্যানিট খুবই রেগে যায়। সে বলে তুমি আমার রুমের কি অবস্থা করেছো? তখন ওয়েড বলে আমাদের রুম আমি ভাগ করে দিয়েছি, তোমার সাইডটা যেন রেনবো বমি করে দিয়েছে। এরপর ওয়েড তার নোবেল লিখতে শুরু করে দেয়। অ্যানিট রেগে যায় এবং ওয়েড তাকে বলে যদি চুপ থাকো তাহলে তোমার জন্য ভালো হবে, এইটা আমার লেখার টাইম। কিন্তু অ্যানিট ওয়েডের উপর খুবই রেগে যায় এবং তাকে রাগানোর জন্য সে ফুল ভলিউমে সাউন্ড দিয়ে সেইখানে নাচতে শুরু করে। এরপর তাদের দুজনের ভেতর মারামারি হতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাদের টিচার ম্যারিনিল থর্নহিল চলে আসে এবং তিনি এসেছিলেন ওয়েডকে ওয়েলকাম জানাতে। ম্যারিনিল থর্নহিল একজন নর্মি টিচার। আমি তোমাদের আগেই বলে দিয়েছি নর্মি হলো সেই সমস্ত মানুষ যাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকে না, তারা আমার তোমার মতনই সাধারণ মানুষ। তিনি ওয়েডের হাতে কালো রঙের একটা ডালিয়া ফুল দিয়ে বলে এইটা আমার কনজারভেটরি থেকে একটা ওয়েলকাম গিফট, আমি প্রতিটা মেয়েকে সঠিক ফুল দিয়ে ম্যাচ করার চেষ্টা করি, আর আমি যখন তোমার অ্যাপ্লিকেশন পড়লাম তখন সোজা আমার এই ফুলের কথা মনে পড়ে গেল, ব্ল্যাক ডালিয়া। এরপর তাদের টিচার চলে যাওয়ার আগে তাদের কিছু রুলস বলে যায়। 10টার পরে লাইটস অফ, মিউজিকের ভলিউম আস্তে এবং কোনো ছেলে নয়। এরপর তাদের টিচার সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে তলোয়ারবাজি প্র্যাকটিস চলছে, সেইখানে বিয়াঙ্কা রোয়ান নামে একটা ছেলেকে হারিয়ে দেয় এবং সে তার কোচকে বলে সিরিয়াসলি কোচ, আমি কবে সত্যিকারের প্রতিযোগিতার সাথে খেলবো? এইখানে কি এমন কেউ নেই যে আমাকে টক্কর দিতে পারবে? তখন ওয়েড বলে আমি আছি, আমি তোমাকে তলোয়ারবাজি প্রতিযোগিতায় আহ্বান জানাচ্ছি। এরপর বিয়াঙ্কা তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং তার সাথে যুদ্ধে নেমে যায়। তাদের দুইজনের ভিতর জোরদার একটা ফাইট শুরু হয়
এবং প্রথম রাউন্ডে ওয়েড বিয়াঙ্কাকে পরাজিত করে, যার ফলে 1 পয়েন্ট পেয়ে যায় ওয়েড। কিন্তু দ্বিতীয় রাউন্ডে বিয়াঙ্কা ওয়েডকে পরাজিত করে, যার ফলে পয়েন্টস সমান সমান হয়ে যায়। এইদিকে বিয়াঙ্কা ওয়েডকে বলে ওইটা তো শুধু বিগনার্স লাক ছিল। এই কথা শুনে ওয়েড কোচকে বলে ফাইনাল আর শেষ রাউন্ড আমি মিলিটারি নিয়মে খেলতে চাই, নো মাস্ক নো টিপস। রক্ত সিদ্ধান্ত নেবে কে জিতবে। এরপর তাদের দুইজনের ভেতর একটা ভয়াবহ লড়াই শুরু হয় এবং সেই লড়াইতে ওয়েড পরাজিত হয়। এই দৃশ্য দেখে ওইখানে থাকা সব আউটকাস্ট ছেলে মেয়েরা বুঝতে পেরে যায় যে ওয়েড কোনো সাধারণ মেয়ে নয়। এরপর আমাদেরকে দেখানো হয় হসপিটালে, যেখানে ওয়েডের কাটা কপালে ব্যান্ডেজ করা হচ্ছে এবং সেইখানে রোয়ানকেও দেখতে পাই। সে বলে আমার নাম রোয়ান, আমার মা আমাকে কথা দিয়েছিল আমি এইখানে ফিট হয়ে যাব, কিন্তু আমি কখনো ভাবিনি যে আউটকাস্টে ভরা স্কুলে আরও আউটকাস্ট হতে পারে। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারে তুমিও আমাকে পিছনে ফেলে দেবে। এরপর ওয়েড সেইখান থেকে চলে যায়। ওয়েড সেইখান থেকে চলে যাওয়ার পর আরও ওয়াটারের পেছন থেকে সেই হাতটা বেরিয়ে আসে, আর এই হাতটার নাম হচ্ছে থিঙ্ক। এরপর ওয়েড যখন বৃষ্টির ভেতর ছাতি মাথায় দিয়ে তার রুমের দিকে যায়, তখন ওয়েড লক্ষ্য করে উপর থেকে একটা বিশাল বড় পাথরের গার্গোয়েল তার মাথার উপর পড়ছে। কিন্তু তখনই জেভিয়ার সেখানে চলে আসে এবং ওয়েডকে বাঁচিয়ে নেয় এবং সেখানেই ওয়েড অজ্ঞান হয়ে যায়। এরপর ওয়েডের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় দেখতে পায়। তখন ওয়েড জেভিয়ারকে বলে প্রত্যেক ছেলেদের মতন তুমিও কি ভাবছো যে তোমার এই বীরত্ব দেখে আমি সারা জীবন তোমার অশেষ কৃতজ্ঞতা নিয়ে থাকবো? আমি নিজেকে বাঁচাতে পারতাম। তখন জেভিয়ার বলে আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, আমি খুশি আছি তুমি একটুকু বদলাওনি। আমরা দুজন যখন ছোট ছিলাম তখন তুমি এক সময় আমার জীবন বাঁচিয়েছিলে, আর আজকে আমি সেই ঋণ শোধ করলাম। এরপর আমরা দেখতে পাই ওয়েড যখন তার রুমে নোবেল লিখছিল তখন সে লক্ষ্য করে তার বিছানার উপর কিছু একটা আছে। ওয়েড যখন সেই বিছানার চাদরটা সরিয়ে দেয় তখন সে দেখতে পায় সেই কাটা হাত তাকে ফলো করছে। ওয়েড সেই কাটা হাতটাকে চিনতে পেরে যায় এবং তার নামও জানে। ওয়েড থিংকে জিজ্ঞাসা করে আমার মা আর বাবা তোমাকে এইখানে পাঠিয়েছে তাই না? তোমার কাছে এখন দুটো রাস্তা আছে, হয় তুমি আমার গোলামি স্বীকার করো আর না হলে আমি সারা সেমিস্টার তোমাকে এই ডয়ারের ভিতর আটকে রাখবো। তখন থিংস তার গোলামি স্বীকার করে। এরপর ওয়েড থিংসকে বলে আমাদের প্রথম লক্ষ্য হলো এই টিনের জেলখানা থেকে পালানো, আর আমার কাছে একটা প্ল্যান আছে যেটা শুরু হবে এখন। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই প্রিন্সিপাল বিমস ওয়েডকে নিয়ে আসে জেরিকো শহরে থেরাপি সেশনের জন্য। থেরাপি সেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে মানুষকে কথা বলার মাধ্যমে ভাবনার মাধ্যমে পরিবর্তন করা যায়। এরপর তারা দুজন ফাইনালি ডক্টর ভ্যালেরি কিনবোর্ডের অফিসের সামনে চলে আসে। তখন ওয়েড প্রিন্সিপাল বিমসকে বলে প্রিন্সিপাল বিমস আপনি একদমই আমার কাছে আসার চেষ্টা করবেন না। তখন তিনি বলেন আমার পুরো বিশ্বাস তুমি প্রতিবারের মতন এইবারও এইখান থেকে পালাতে চাও, আর আমি এইটা হতে দেব না। এই কথাই ওয়েড বিমসকে চ্যালেঞ্জ দিয়ে বলে দেখি কে জেতে। এরপর ওয়েড ডক্টর কিনবোর্ডের কাছে যায় থেরাপি সেশনের জন্য এবং বিমস বাইরে গাড়িতে তার জন্য অপেক্ষা করছে। কিছু সময় তাদের দুজনের মধ্যে কথা হওয়ার পর ওয়েড রেস্ট রুমে যাওয়ার বাহানায় সেইখান থেকে পালিয়ে যায় এবং আমরা দেখতে পাই প্রিন্সিপাল বিমস গাড়ির ভেতর কার সাথে কথা বলছে। ওয়েড সেইখান থেকে নজর বাঁচিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু একজন ফলওয়ালার সাথে তার ধাক্কা লেগে যায়। তখনই সেই লোকটার ভবিষ্যৎ দেখতে পাই ওয়েড, যে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হবে। ওয়েড সেই লোকটাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু সেই ফলওয়ালা তাকে পাগল সাইকো বলে তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওয়েড সেইখান থেকে চলে আসে একটা কফি শপে এবং এখানে আমরা দেখতে পাই টাইলার গ্যালপিনকে। সে একজন ভালো মনের মানুষ আর সৎ পথে চলা ছেলে। সে টাইলারকে বলে আমার একটা কোয়াডোভার আইস চাই, খুবই ইমার্জেন্সি, মানে স্প্রেসোর 4টে শট। তখন টাইলার বলে আমার এই স্প্রেসো মেশিন মাঝে মাঝে খারাপ হয়ে যায় এবং এখন বর্তমানে খারাপ হয়ে আছে, তো এখন শুধু ড্রিপ পাওয়া যাবে। তখন ওয়েড টাইলারকে বলে তোমার মেশিনটার কি হয়েছে? টাইলার বলে আমি বুঝতে পারছি না আমার মেশিনটার কি হয়েছে, উল্টে এই মেশিন ঠিক করার ইনস্ট্রাকশন ইটালিয়ান ভাষায়। তখন ওয়েড সেই ইউজার ম্যানুয়াল পড়ে এবং সেই ইউজার ম্যানুয়াল পড়ে সবকিছু বুঝতে পেরে যায় যে তার স্প্রেসো মেশিন আসলে কিভাবে ঠিক হবে। ইনস্ট্রাকশন পড়ে ওয়েড টাইলারকে বলে আমি তোমার স্প্রেসো মেশিনকে ঠিক করব আর তুমি আমার জন্য একটা কফি আর একটা ট্যাক্সির ব্যবস্থা করবে। এরপর ওয়েড সেই মেশিনটা পারফেক্টলি ঠিক করে দেয়। এইটা দেখে টাইলার একটু ক্রাশ খেয়ে যায়। সে বলে নেভারমোর স্টুডেন্টদের কাজ করতে প্রথমবার দেখছি। টাইলার ওয়েডকে বলে এখানে জেরিকোতে ট্যাক্সি পাওয়া যায় না কিন্তু ট্রেন পাওয়া যাবে, এখানে সবথেকে কাছে বার্লিংটন স্টেশন আছে, আধা ঘন্টার রাস্তা। তখন টাইলার ওয়েডকে তার নাম জিজ্ঞাসা করে। সে বলে আমার নাম ওয়েডনেসডে। তখন টাইলার ওয়েডকে বলে তুমি আমার মেশিন ঠিক করে দিয়েছো, কেননা এর পরিবর্তনে আমি তোমাকে নিজেই সেই স্টেশনে ছেড়ে দিয়ে আসি। এই কথা শুনে ওয়েড রাজি হয়ে যায় এবং তাকে তাড়াতাড়ি আসতে বলে, কিন্তু টাইলার জানায় তার শিফট খতম হতে এখনো 1 ঘন্টা বাকি। তখন ওয়েড টাইলারকে $20 একটা নোট দেখিয়ে বলে তোমার লস হবে না, কিন্তু টাইলার তার কাজ ছেড়ে দিতে রাজি হয় না। ওয়েড তাকে এইবার $40 দিয়ে বলে এইবার তো যাবে আমার সাথে, কিন্তু টাইলার তাকে বলে দেখো ওয়েডনেসডে আমি একটু আলাদা, আমি বিকৃত নই, তুমি হয়তো ওয়েট করো আর না হলে অন্য কাউকে খোঁজো, আই এম সরি।
এরপর ওয়েড সেইখানে অপেক্ষা করার জন্য বাধ্য হয়। এইদিকে আমরা দেখতে পাই ডক্টর কিনবোর্ড এবং প্রিন্সিপাল ভিমস ওয়েডকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু তাকে খুঁজে পায় না। এরপর আমরা দেখতে পাই ওয়েড যেই টেবিলে বসেছিল সেইখানে মেয়রের ছেলে এবং তার বন্ধুরা চলে আসে। ওয়েড নেভারমোর স্কুলের ছাত্র বলে সবাই তার সাথে বিরক্ত করতে থাকে। আসলে নেভারমোরকে কেউ ভালো চোখে দেখে না, সবাই তার থেকে দূরে থাকতেই পছন্দ করে। এখন সেই মেয়রের ছেলে, যার নাম লুকাস ওয়ালকার, সে ওয়েডকে নেভারমোরের ডাইনি বলে গালাগালি দিতে শুরু করে। এই কথা শুনে ওয়েডের মাথা গরম হয়ে যায় এবং তাদের সবাইকে সেখানেই মারতে শুরু করে, তাদের মেরে সেখানেই ফেলে রাখে। কিছু সময় পর সেখানে চলে আসে টাইলরের বাবা শেরিফ ডোনেভন গ্যালপিন। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, এই শেরিফ অফিসার হলো টাইলরের বাবা। তিনি এসে টাইলরকে জিজ্ঞাসা করে এখানে এসব কি হচ্ছে। টাইলর তাকে জানায় এরা কাস্টমারদের বিরক্ত করছিল, সেই জন্য এই মেয়েটি ওদেরকে শাস্তি দিয়েছে। কিন্তু ততক্ষণে প্রিন্সিপাল ভিমস এবং ডক্টর কিনবোর্ড সেইখানে পৌঁছে যায় এবং ওয়েডকে নিয়ে যেতে লাগে। তখনই শেরিফ ওয়েডকে পেছন থেকে ডেকে বলে, তুমি তো অ্যাডামস ফ্যামিলির, তাই না? তোমার বাবার নাম তো গোমেস অ্যাডামস, তাকে তো মার্ডারের জন্য জেলে হওয়া উচিত। তোমার উপর কড়া নজর রাখবো আমি। এরপর প্রিন্সিপাল ভিমস ওয়েডকে নেভারমোর স্কুলের দিকে নিয়ে যেতে লাগে। প্রিন্সিপাল ভিমস ওয়েডকে গাড়ির ভিতর বলে, স্কুলের প্রথম দিনেই শেরিফ গ্যালপিনের নজরের উপর পড়েছো তুমি। আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই, শত্রু বানানোর জায়গায় কিছু বন্ধু বানাও, ওটার দরকার পড়বে তোমার। এরপর তারা কিছু দূর গিয়ে লক্ষ্য করে রোডের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওয়েড গাড়ির ভেতর থেকেই বলে দেয় সেই লোকটা মারা গেছে এবং গলা ভেঙে মৃত্যু হয়েছে তার। এই কথা শুনে প্রিন্সিপাল ভিমস একটু অবাক হয়ে যায় এবং এখানে এসে আমরা জানতে পারি এইটা সেই লোক ছিল যার সাথে ওয়েডের ধাক্কা লেগেছিল। এরপর আমরা দেখতে পাই রাত্রেবেলা, যেখানে ওয়েড অদ্ভুত আওয়াজে পিয়ানো বাজিয়ে সবাইকে ডিস্টার্ব করতে চাচ্ছিল, যাতে এই কাজের জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তার পিয়ানোর আওয়াজ শুনে উল্টে সবাই আরও খুশি হচ্ছিল। আর এইদিকে আমরা দেখতে পাই রুয়ান একটা অদ্ভুত লাইব্রেরিতে ঢুকে টেলিকিনেসিসের সাহায্যে একটা বই হাতে নিয়ে আসে এবং সেই বইয়ের একটা পেজ ছিঁড়ে নেয়। টেলিকিনেসিস হলো কোনো বস্তুকে স্পর্শ না করেই কন্ট্রোল করা হলো টেলিকিনেসিস। এর উল্টো দিকে আমরা দেখতে পাই টাইলর তার বাবার স্টোর রুমে ঢুকে ওয়েডের বাবার পুরনো কেসের ফাইলটি খোঁজার চেষ্টা করে এবং সেটা পেয়েও যায়। এরই মধ্যে পিয়ানো বাজানো শেষ হয়ে যায় এবং ওয়েড থিংসকে বলে, আমাদের এই প্ল্যানটা কাজ করলো না, আমার এই জায়গাটাই গড়বড় লাগছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেইখানে অ্যানিট চলে আসে। এরপর তখনই তারা শুনতে পায় ওয়ার উলফদের আওয়াজ। তখন ওয়েড অ্যানিটকে জিজ্ঞাসা করে, তুমি তোমার উলফ অবতারে কেন আসছো না? তখন অ্যানিট তাকে বলে, আমি এইটা করতে পারি না, ব্যাস এতটুকুই করতে পারি। আমার মা আমাকে বলেছিল আমি একটু দেরিতে হব, কিন্তু আমি একজন বেস্ট লাইকানোলজিস্টের কাছে গিয়েছিলাম, এর জন্য আমাকে মিলওয়াকে যেতে হয়েছিল। আর তিনি আমাকে বলেছিলেন হয়তো আমি সারা জীবনের জন্য লন উলফ হয়ে থাকবো। ওয়েড তখন বলে, অনেক সুন্দর, এইটা তো খুব ভালো কথা। তখন অ্যানিট তাকে বলে, তুমি পাগল হয়ে গেছো, আমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে, আমাকে ফ্যামিলি থেকে বের করে দেবে, আমার কোনো পার্টনারও হবে না, আমাকে একাই মরতে হবে। তখন ওয়েড তাকে বলে, এতে দুঃখ পাওয়ার কি আছে, সবাই একাই মরে অ্যানিট। তখন অ্যানিট কান্না করতে করতে ওয়েডকে বলে, তুমি কাউকে সান্ত্বনা দিতেই পারো না। ওয়েড তখন বলে, তুমি কাঁদছো কেন? তখন অ্যানিট রেগে গিয়ে বলে, কারণ আমি দুঃখিত, তুমি কোনোদিন কান্না করনি নাকি, এই প্রথমবার দেখছো? এই কথা শুনে ওয়েডের মন তখন একটু খারাপ হয়ে যায়। তখন ওয়েড ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া একটা কাহিনীর ব্যাপারে তাকে বলে যে হ্যালোউইনের 1 সপ্তাহ পর, তখন আমি 6 বছরের ছিলাম, আমি আমার পালিত স্করপিও নিউরোকে ঘুরতে নিয়ে গেছিলাম, আর তখনই আমাদের উপর হামলা হয়েছিল। তাদের এই কথাটাও হজম হচ্ছিল না যে কেউ স্করপিও পালতে পারে। 2 জন ছেলে আমাকে শক্ত করে ধরেছিল, আর বাকি ছেলেরা নিউরোকে ততক্ষণ কুচলোতে থাকে যতক্ষণ সে মরে না যায়। তাকে দাফন করার সময় অনেক বরফ পড়ছিল। আমার কালো হৃদয় সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু চোখের জলে কখনো কিছু ঠিক হয় না। আর সেই দিনের পর থেকে আমি কোনোদিন কান্না করিনি। আর এই কথা শুনে অ্যানিডেরও খুব খারাপ লাগে। সে তাকে বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তখন ওয়েড তাকে বলে, তুমি কি তোমার রুম ফিরে পেতে চাও? তাহলে আমাকে দেখাও তোমার কম্পিউটার কিভাবে ইউজ করতে হয়। এরপর সেই রাত্রে হঠাৎ লক্ষ্য করে টাইলর তার জানালার বাইরে কে যেন ঠকঠক করছে। টাইলার যখন জানালা খোলে তখন আমরা দেখতে পাই এইটা থিংস। টাইলার খুবই ভয় পেয়ে যায় এবং সেই হাতটাকে মারার চেষ্টা করে, কিন্তু থিংস তার হাত থেকে লাঠি ফেলে দিয়ে তার কাছে ফোন দিয়ে এই নাম্বারে কল করতে বলে এবং টাইলার সেই নাম্বারে ভিডিও কল করে। ওয়েড তাকে বলে তার নাম থিংস। এরপর টাইলার ওয়েডকে বলে, তাহলে তুমি টেকনোলজির ঘড়ি পরে নিয়েছো। ওয়েড তখন বলে, এইটা আমার মজবুরি ছিল, তুমি কি এখনো আমার সাহায্য করতে চাও? এই সপ্তাহে হারভেস্ট ফেস্টিভ্যাল আছে আর সবার অ্যাটেন্ডেন্স সেইখানে অনেক জরুরি, আর আমি সেইখান থেকে পালিয়ে যাব। যদি তুমি আমাকে ট্রেন স্টেশন অবধি পৌঁছে দিতে পারো তাহলে আমি তোমাকে খুব ভালো পুরস্কার দেব। কিন্তু টাইলার তাকে বলে, হ্যাঁ আমি তোমাকে সেইখানে পৌঁছে দেবো, কিন্তু আমার কোনো পুরস্কার চাই না। তখন ওয়েড পুরস্কার না নেয়ার কারণ জানতে চাই। টাইলার তখন বলে, আমিও এখান থেকে পালাতে চেয়েছিলাম,
আমাদের দুজনের মধ্যে অন্তত কেউ এই নরক থেকে বের হোক। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হারভেস্ট ফেস্টিভ্যাল ইভেন্টে, যেখানে ওয়েড সেইখান থেকে পালানোর জন্য প্ল্যানিং করছে, কিন্তু প্রিন্সিপাল বিমস তার দিকে কড়া নজর রাখছে, যার কারণে ওয়েড সেইখান থেকে পালাতে পারছিল না। তখন ওয়েড একটা দোকানে চলে যায় এবং সেই দোকানে 6টা তীর মেরে পরপর 6টা বেলুন ফাটিয়ে দেয়। ফলে ওয়েড বিশাল বড় একটা পান্ডা পুরস্কার হিসেবে পায়। আর তখনই সেইখানে টাইলার চলে আসে। টাইলার ওয়েডকে বলে, আমি যতটা ইজি ভেবেছিলাম ততটা ইজি নয়। আমার বাবা আমার উপর কারফিউ লাগিয়ে দিয়েছে, সময় মতন যদি পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে এখনই বেরোতে হবে। এইদিকে প্রিন্সিপাল বিমস ওয়েডের উপর একভাবে নজর রাখছে। তখন ওয়েড টাইলারকে বলে, ফায়ার ওয়ার্ক শুরু হতেই আমার সাথে পার্কিং লটের পেছনে দেখা করো। এরপর ওয়েড সেই দোকানদারকে কিছু টাকা আর পান্ডা দিয়ে বলে, ওই মহিলাটার নজর সরাতে পারবে। এরপর সেই দোকানদার প্রিন্সিপাল বিমসের কাছে চলে যায় এবং সেই পান্ডা দিয়ে তার নজর এড়ানোর চেষ্টা করে। আর এই ফাঁকে ওয়েড সেইখান থেকে পালিয়ে যায়। এরপর টাইলার আর ওয়েড সেইখান থেকে পালানোর আগে টাইলার ওয়েডকে তার বাবার পুরনো কেসের ফাইলটা দিয়ে দেয়। তখন ওয়েড টাইলারকে বলে, আমার সাথে কেউ এইভাবে কথা বলে না। আমাকে আসতে দেখে সবাই নিজের রাস্তা বদলে নেয়, আর আমাদের ট্রেন 1 ঘন্টাই আছে, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এরপর ওয়েড আর টাইলার যখনই পালাতে যায় তখনই তাদের সামনে ওই 3জন ছেলে চলে আসে, যাদেরকে ওয়েড সেদিন কফি শপে মেরেছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য ওরা দুজন দৌড়ে মেলার ভেতর ঢুকে যায়। আর তখনই রোয়ানের সাথে ওয়েডের ধাক্কা লেগে যায়। ফলে ওয়েড রোয়ানের ভবিষ্যৎ দেখতে পায় যে তাকে নৃশংসভাবে মারা হচ্ছে, কিন্তু রোয়ান সেখানে ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে। ওয়েড রোয়ানকে বাঁচাতে চায় আর সেজন্য ওয়েডও তার পেছন পেছন দৌড়তে শুরু করে। তারা দুজন জঙ্গলের গভীরে পৌঁছে যায়। তখন ওয়েড রোয়ানকে বলে, এইসব এক্সপ্লেন করার সময় নেই এখন, কিন্তু তোমার জীবন ঝুঁকিতে আছে। তখন রোয়ান সেখানে অদ্ভুত একটা হাসি দিয়ে বলে, এইটা তোমার ভুল ধারণা। তখন রোয়ান তার টেলিক্যানিসিসের সাহায্যে ওয়েডকে গাছের সাথে আঘাত করে ধরে রাখে আর বলে, ঝুঁকিতে আমি না, তুমি আছো। ওয়েড অবাক হয়ে রোয়ানকে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো? তখন রোয়ান ওয়েডকে বলে, তোমার থেকে সবাইকে বাঁচাচ্ছি, তোমার জীবন নিয়ে। তখনই ওয়েড বুঝতে পেরে যায় এবং রোয়ানকে জিজ্ঞাসা করে, গার্গয়েল তুমি ফেলেছিলে আমার উপর? রোয়ান তাকে বলে, হ্যাঁ আমি ফেলেছিলাম। তখনই রোয়ান ওয়েডকে বইয়ের একটা ছেঁড়া পৃষ্ঠা দেখিয়ে বলে, এই ছবিতে যে মেয়েটা দেখছো এইটা তুমি। এটা সেই বইয়ের পাতা ছিল যেটা রোয়ান সেই লাইব্রেরি থেকে ছিঁড়েছিল। তখন এই ছবি দেখে ওয়েড একেবারেই অবাক হয়ে যায়। এরপর রোয়ান ওয়েডকে বলে, এই ছবি আমার মা 25 বছর আগে বানিয়েছিল, যখন সে নেভারমোর স্কুলে পড়াশোনা করত। তিনি একজন শক্তিশালী ভবিষ্যৎবাণী ছিলেন, আর আমার মা আমাকে বলেছিল এই মেয়েটাকে আটকানো আমার হাতেই লেখা ছিল, কারণ সে নেভারমোরে এসেই সবকিছুকে এবং সবাইকে ধ্বংস করে দেবে। এরপর রোয়ান ওয়েডকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু তখনই সেখানে একটা বিশাল বড় ভয়ঙ্কর দানব চলে আসে, আর সেই দানব রোয়ানের খাল খিচে নেয়। এরপর সেই দানব ওয়েডের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে সেইখান থেকে চলে যায়। এরপর ওয়েড লক্ষ্য করে রোয়ান সেখানেই মারা গেছে এবং সেই পেজটি সেখানেই পড়ে আছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ওয়েড তার রুমে সেই পেজটি নিয়ে ভাবতে শুরু করে যে আসলে তার ছবি এইখানে কি করে এলো। তখনই ওয়েডের বাবা মা সেই ক্রিস্টাল বলের সাহায্যে ওয়েডের সাথে কথা বলার চেষ্টা করে যে নেভারমোর স্কুলে তার প্রথম সপ্তাহ কেমন কেটেছে। তখন সে তার বাবা মাকে বলে, আমি 2 বার মরতে মরতে বেঁচেছি। আমি জানতে পেরেছি যে আমার বাবা মনে হয় একজন খুনি, আর এইটা যে আমি এই স্কুলটাকে ধ্বংস করতে পারি। একটা ভয়ানক দানব জানি না কেন আমার জীবন বাঁচিয়েছে। বলতে গেলে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আপনি ঠিকই ছিলেন মা, মনে হচ্ছে এইখানে খুবই মজা হবে। তখনই ওয়েড একটা অদ্ভুত হাসি দেয় এবং তার সাথে সাথে এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়। তাহলে এবার বলো, এই ওয়েব সিরিজের প্রথম পার্টটা তোমাদের কেমন লেগেছে? প্লিজ কমেন্ট করে জানিও। এই ওয়েব সিরিজের টোটাল 8টা পার্ট আছে। আমি চাইলে একটা ভিডিওতে টোটাল 8টা পার্ট এক্সপ্লেন করে দিতাম, কিন্তু যেহেতু তোমরা ক্লাসিক এক্সপ্লেনেশনের ভিডিও দেখছো, সেই জন্য এখানে সবকিছু ডিটেলে এক্সপ্লেন করা হয়। আমি চাই না যে আমার ভিডিও দেখার পর তোমাদের নতুন করে আবার ওয়েব সিরিজ দেখতে হয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। এর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে, সেই জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।